সাম্প্রতিক সময় আজাদ ভাই আপনিও নিশ্চয়ই দেখেছেন যে পেট্রো ডলারের যে রাজনীতি সেটি মানে যুদ্ধের প্রভাব নিয়ে যদি আমরা একটুখানি বলি যে প্রতি মুহূর্তে মানুষের মধ্যে একটা শঙ্কা আছে এই যুদ্ধ আসলে কতদিন চলবে। মূলত পেট্রো ডলার এই শব্দটা আসলে মানুষের কাছে খুব অপরিচিত থাকলেও এখন ধীরে ধীরে করে আসলে মানুষের কাছে আসছে। আপনি যদি মার্কিন প্রেসিডেন্টের কথা শোনেন, সকালে একরকম বিকেলে একরকম, তিনি বলছেন যে আমি চাইলে পারে সমস্ত তেল নিয়ে যেতাম ইরান থেকে, আমার জনগণ এটা চায় না। আপনি মনে করেন কিনা যে যুদ্ধটা মানে জ্বালানির জায়গা থেকে যদি আপনি বলেন যুদ্ধটা আসলে কি প্রলংড হচ্ছে বা হবে বলে আপনার মনে হয়? শোনেন, যুদ্ধ সাধারণ মানুষকে ক্ষতিগ্রস্ত করে, আবার এক জাতীয় মানুষকে প্রচণ্ড লাভ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে যখন সারা বিশ্বে যখন মন্দা চলে আসলো, সেই সময় দেখা গেছে যে রোলস রয়েস কোম্পানির বিক্রি আকাশচুম্বী হয়েছে। ঠিক আছে, একদিকে মন্দা, আরেকদিকে রোলস রয়েস এখানে গেছে। তো এই দেশ দেউলিয়া হলেও হ্যাঁ, ব্র্যান্ড কফি শপগুলো কিন্তু আচ্ছা, তো এই জিনিসটা হয়, এই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগাইতে হবে। এবং আমি আবার ফিরে আসছি, দেখেন জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় নেওয়ার পরে উনি রাশিয়ানদের সঙ্গে আমাদের যে টেকনিক্যাল কোঅপারেশন ছিল ওটার সঙ্গে ওটা বঙ্গবন্ধুর আমলেই হয়েছিল, যে পশ্চিম জার্মান, তখন এক জার্মান ছিল, পশ্চিম জার্মানির সাথে একটা সহযোগিতা চুক্তি করছিলেন। উনি এসে ওটাকে কন্ট্রাক্ট সাইন করলেন এবং উনি কিন্তু বঙ্গবন্ধুর মতো একই স্টাইলে কিন্তু উনি চেষ্টা করছিলেন। কিন্তু পরবর্তীতে বঙ্গবন্ধুর যে চিন্তাটা তার কন্যাও মনে রাখেনি, তার জিয়াউর রহমানেরটা তার স্ত্রীও মনে রাখেন নাই। তবে একটা জিনিস বলি, 1991 থেকে 95 যে বিএনপি সরকার ছিল, একটা কাজ উনি করেছিলেন, যে জ্বালানি নীতিটা, এবং এই জ্বালানি নীতিটা ওনার সময় হয়েছিল, কিন্তু উনি সেটাও কি আরো আমি শেষ করি, আমি বলি দরকার, কিন্তু উনি এটা শেষ করে মানে উনি গেজেট করে যেতে পারেন না। গেজেটটা হয়েছিল 1996, এবং ইনসিডেন্টালি আই ওয়াজ দ্য ইয়াংগেস্ট মেম্বার অফ দ্য টিম। হ্যাঁ, আমার কাছে এটাই খুব কষ্ট লাগে। এবং এই প্রথম কিন্তু এইরকম একটা জাতীয় পর্যায়ের একটা নীতি সম্পূর্ণ দেশীয় এক্সপার্ট দিয়ে করা হয়েছিল। ঠিক আছে, এখন সেই সময় আমাদের কতগুলো, প্রথম যে জিনিসটা আমরা বলছিলাম যে ভাই, যে পরিমাণ গ্যাস প্রতিদিন উত্তোলন করতেছেন, ওই পরিমাণ গ্যাস অন্তত আপনার লেট আস রিপ্লেনিশ ইট থ্রু ডিসকভারি। এবং এই ডিসকভারি করতে গেলে কি লাগবে? এই লাগবে। ঠিক আছে, পরবর্তীকালে যেটা আসলো, হাসিনা 96 গভর্নমেন্ট যখন আসলো, আসার পরে এটারই শেষের দিকে এসে কিছু লোকজন, আমরা গ্যাসের উপরে ভাসতেছে দিস দ্যাট আগ্রম বাগ্রম, আমাদের গ্যাস এখনই এক্সপোর্ট করতে হবে, এবং আপনি ক্ষমতা থেকে চলে যাওয়ার আগেই আপনি না করলে তার কেউ করতে পারবে না। ওভার এটা শুরু করলো। তখন আমি জানি না এটা উনি কার কাছ থেকে এই জ্ঞানটা নিয়েছিলেন, যদিও আমাকে একজন বলছে, তখন কিন্তু সে একেবারে জুনিয়র সাংবাদিক, কিন্তু তার সঙ্গে তার একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল। সে উনি বললেন যে 50 বছরের রিজার্ভ না রেখে আমি করবো। ঠিক আছে, এটা কিন্তু একটা মারাত্মক, আমরাও চমকাই গেলাম যে 50 বছরটা কোথায় পেলেন। আমরা কিন্তু 25 বছর 30 বছর নিয়ে এই যে এনার্জি পলিসি চিন্তারই তো আসলে না, বিয়ন্ড ইমাজিনেশন। ওনার টেনিয়রটা শেষ হওয়ার পরে আবার বিএনপি গভর্নমেন্ট আসলো, এবং ওই টেনিয়র শেষ হওয়ার আগে, ইলেকশনের আগেই আমরা পেট্রোবাংলা, তখন আমাদের একটা ছিল অয়েলম্যান ক্লাব, তো বিদেশি কোম্পানিগুলো আমরা পেট্রোবাংলা নিয়ে আমরা ওই ক্লাবে যেতাম, যে চা কফি খাওয়ানো হতো। ওইখানে হঠাৎ করে একদিন একটা খবর আসলো যে এই সরকার পরিবর্তন হলেই নতুন সরকার যে আসবে সে এই গ্যাস এক্সপোর্টের পারমিশন দেবে। তো তাই হলো, তারা প্রথম দিকে খুব উৎসাহ নিয়ে আসলো, হ্যাঁ, এসে গ্যাস এক্সপোর্টের শুরু করলো। আমরা যদিও পেট্রোবাংলায় কাজ করতাম, আমাদের ক্ষুদ্র শক্তিতে আমরা কিন্তু এটা প্রতিবাদ করলাম।
কন্টিনিউ করলাম। এবং সে সময় যে কিছু 3 জন আমি বলবো স্পেশালি, এবং সবাই কিন্তু বুয়েটের প্রফেসর, অনেকে ভিসি হয়েছেন পরবর্তীকালে, তারা এত উদ্ধত্ত হলো যে আমাদের টেবিল থাপড়ে তো কেন এক্সপোর্ট করতে দেবেন না। এই বাস্তবতাটা বিএনপি গভর্নমেন্ট দেরিতে হলো দে রিয়ালাইজ, এবং এই চুক্তিটা আর কিন্তু করেনি। হ্যাঁ, এবং এইটা ওয়ার্ল্ড ব্যাংকের এমন একটা অবস্থা নিয়ে যে আমাদের ফেললো যে ইন্ডিয়াতে গ্যাস এক্সপোর্ট না করলে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এবং ওয়ার্ল্ড ব্যাংক এরা পয়সা দেবে না, এটার সাথে জায়গায় এসে জুড়লো। পেট্রোবাংলা অফিসে পর্যন্ত তারা আসতো না। ঠিক আছে, এই একটা সময়, আর আমার সে সময় দায়িত্ব ছিল রিসোর্স মোবিলাইজেশন, ওয়ান অফ দ্য। তো আমি বললাম যে ঠিক আছে, একটা প্রোগ্রাম করে আমরা নিজস্ব পয়সা কি করতে পারি। আমি 2টা কোম্পানির তার এতে হাত দিলাম রিজার্ভে, একটা বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড, এটা সিলেট গ্যাস ফিল্ডস কোম্পানি, যে তোমাদের নিজেদের পয়সায় এই 2টা ইয়ে করতে হবে। হ্যাঁ, আর না হলে আমি প্রাইভেট ব্যাংক থেকে নেব। এটা নিয়ে প্রাইভেট ব্যাংকের বিষয়টা যখন আমি নিয়ে আসলাম আন্ত মন্ত্রণালয় সভায়, সবসময় কিছু ভালো সলিড লোক পাওয়া যায়। বাংলাদেশ ব্যাংকের একজন মিড লেভেল অফিসার, সে ওখানে বললো যে আপনার প্রাইভেট ব্যাংক থেকে যাবেন, প্রাইভেট ব্যাংক গেলে আপনাকে 14-15% ইন্টারেস্ট নেবে, আমরা এটা আপনাকে বন্ড হিসেবে দিয়ে দেই, 6-7% বেশি লাগবে না। এবং এই দেখেন স্থবির অবস্থার থেকে আমরা প্রথম একটা ব্রেক থ্রু করলাম। আমরা 4টা অ্যাপ্রাইজাল অ্যান্ড ডেভেলপমেন্ট। সুতরাং ইনিশিয়েটিভ কিছু ছিল, কিন্তু সেটা আসলে খুব বেশি ইনিশিয়েটিভ যে ছিল, কিন্তু ওই যে গ্রুপটা, তারা কিন্তু তেল মাথায় দেয় না, খায়। এটা আসলে কোন তেলটা কি করে